হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট জিডিএস এর তরফ থেকে সিলেকশন প্রসেস রিগার্ডিং, যেখানে একটি বড় পরিবর্তন আনা হয়েছে এবং এই পরিবর্তনটা কি সেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে পুরো বিস্তারিতভাবে বোঝাবো। আর তোমরা সেটার জন্য পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। আর এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কোন ডেটে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে সেটাও তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং তার সাথে সাথে কি কি বড় পরিবর্তন আনা হয়েছে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। কারণ তোমাদের এসওপি নোটিশ জারি হয়েছে, আর এই এসওপি নোটিশে কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে, অর্থাৎ সেই এসওপি নোটিশে কি কি ইনফরমেশন গুলো নিয়ে আসা হয়েছে সেটাও আমি তোমাদের কাছে বিস্তারিত আলোচনা করে দেবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটা প্রত্যেকে দেখো, যারা যারা আবেদন করেছো তারা প্রত্যেকে দেখো, তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটা। আর মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে তুমি কোন ডিভিশন থেকে আবেদন করছো, তুমি কোন কাস্টে বিলং করছো এবং তুমি মাধ্যমিকে কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিলে। এই সমস্তগুলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে মূল ভিডিওটা শুরু করছি। তো আমি ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল ফেব্রুয়ারি 2025। এখানে তোমাদের এই 2025-এ কত ভ্যাকেন্সি ছিল? 21,413টি মতন শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল, যেখানে তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছিল 10 ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত আবেদন প্রসেস চলেছিল। এবং তোমাদের এখানে এডিট বা কারেকশন উইন্ডো কবে ওপেন হয়েছিল, যেটা তোমরা অনেকেই জানো, 6 to 8 মার্চ 2025 এর মধ্যে তোমাদের কারেকশন করতে হতো। এই সমস্ত প্রসেস কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার তোমরা যেটার জন্য ওয়েট করছো তোমাদের রেজাল্ট কবে প্রকাশিত করা হবে এবং কাদের কাদের সিলেকশন হবে, সেই সিলেকশনের জন্য তোমরা কিন্তু ওয়েট করছো। আর এই সিলেকশন প্রসেসটা তোমাদের কিন্তু বিভিন্ন পয়েন্টস এর উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন করা হবে। পার্সেন্টেজের মার্কসও থাকবেই, অর্থাৎ তুমি মাধ্যমিকে কত পার্সেন্টেজ মার্কস পাচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমাদের সিলেকশন হবে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে যারা 90% মার্কস পাচ্ছ, যারা 95% মার্কস পেয়েছো এবং যারা 99% মার্কস পেয়েছো, তারাও কিন্তু সিলেকশন পাবে না কিছু কিছু ক্ষেত্রে। সেই জিনিসগুলো কি কি এবার আমি তোমাদের কাছে সেই ব্যাপারগুলো বিস্তারিত আলোচনা করব। এবার দেখো কি বলা হচ্ছে জিডিএস মেরিট লিস্ট 2025। এইখানে তোমাদের যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট লিস্ট, এটা তোমাদের কটা প্রকাশিত করা হবে না? 6টা। তোমরা যদি আগের বছরে দেখো, মানে 2024-এর তোমরা যদি ডাটা কালেকশন করো, সেক্ষেত্রে তোমরা দেখবে সেখানে 44,000 প্লাস শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল। তার আগে মানে 2023-এ প্রায় এই 44-এর থেকেও বেশি সংখ্যক শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল। সেটা কিন্তু 3খানা পার্টে তোমাদের সেই নিয়োগটি করা হয়েছিল। এবং তোমাদের 2025-এর জানুয়ারির শিডিউলে তোমাদের কত শূন্যপদ আমি আগে দেখালাম, 21,000 প্লাস তোমাদের শূন্যপদ কিন্তু এবছর জানুয়ারি শিডিউল অনুযায়ী থাকছে। এরপর তোমাদের আরো একটি নোটিফিকেশন প্রকাশিত করা হবে, সেটা কবে না জুলাই এবং আগস্ট মাস করে তোমাদের কিন্তু আরো একটি নোটিশ প্রকাশিত করা হবে। সেখানেও তোমাদের কিছু ভ্যাকেন্সি থাকবে। কিন্তু তোমাদের এখন যে প্রসেসে চলছে, এই প্রসেসে তোমাদের কটা মেরিট লিস্ট প্রকাশিত করা হবে না? 6টা। ফার্স্ট থেকে শুরু করে তোমাদের 6খানা মতন কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। আর এই পুরো প্রসেসটা তোমাদের কত ডেটের মধ্যে কমপ্লিট করা হবে না? 30/6/2025-এর মধ্যে তোমাদের সমস্ত মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং পুরো প্রসেস কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে। কি বলা হচ্ছে দেখো, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা হয়েছে, দ্য প্রসেস অফ এঙ্গেজমেন্ট উড বি ক্লোজড এন্ড নো ফার্দার লিস্ট অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেট উইল বি ইস্যুড আফটার 30/6/2025। অর্থাৎ 30/6/2025-এর পর তোমাদের প্রসেস কিন্তু আর কন্টিনিউ করা হবে না, পুরো প্রসেসটাই ক্লোজ করে দেওয়া হবে এবং 30/6-এর মধ্যে যা লিস্ট প্রকাশিত করা হবে সেটাই এনাফ হবে। 30/6/2025-এর পর কিন্তু আর নতুন করে কোনো শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে না এবং প্রসেসও কন্টিনিউ করা হবে না। আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, কারণ এই জুলাই মাসের মধ্যেই যারা যারা সিলেকশন পাবে তারা কিন্তু কাজে জয়েন করে যাবে। প্রসেসটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি কন্টিনিউ করা হবে জিডিএস এর তরফ থেকে। ব্যাপারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আসি মেন টপিকে, অর্থাৎ যেটা হলো পোস্ট অফিস জিডিএস সিলেকশন প্রসেস। তোমাদের কি কি এর উপর ডিপেন্ড করে তোমাদের সিলেকশন করা হবে, যেখানে সবাইকে প্রথমে তোমাদের কি দেখা হচ্ছে, পার্সেন্টেজ অফ মার্কস ইন ক্লাস 10th ক্লাস। অর্থাৎ তুমি ক্লাস 10-এ কত পার্সেন্টেজ মার্কস পাচ্ছ তার উপর ডিপেন্ড করছে তোমার সিলেকশন হবে কি হবে না। তুমি যদি বেশি শতাংশ নাম্বার পেয়ে থাকো, সেক্ষেত্রে তোমার চান্স কিন্তু একদম বেশি থাকবে এখানে সিলেকশন পাওয়ার। তুমি যদি তার থেকে কম শতাংশ নাম্বার পাও, সেক্ষেত্রে তোমার চান্স কম থাকবে। এই নয় যে তোমার সিলেকশন হবে না, কিন্তু সিলেকশন হওয়ার চান্স কিন্তু থাকবে, কিন্তু সেটা কম। এরপর কি ডিপেন্ড করছে না, তোমার ডেট অফ বার্থ, অর্থাৎ তোমার বর্তমানে বয়স কত। অর্থাৎ তুমি এমন একটি ডিভিশনে আবেদন করেছো, সেই ডিভিশনে তুমি আবেদন করলে কোনো একটা পোস্ট অফিসে এবং তুমি হয়তো এবিপিএম পোস্ট গুলোকে আগে রাখলে। ব্যাপারটা বুঝবে ভালো করে। এবার তোমার পার্সেন্টেজ অফ মার্কস যদি 90% থাকে, ঠিক আছে, তোমার ক্লাস 10-এ তুমি 90% নাম্বার পেয়েছো এবং তোমার বর্তমান বয়স হচ্ছে 25 বছর, কিন্তু তোমার সেম ডিভিশন, সেম পোস্ট অফিস, সেম পোস্ট, অর্থাৎ আরেকজন প্রার্থীও
এই সেম ডিভিশন, সেম পোস্ট, সেম এবিপিএম পোস্টে আবেদন করেছে, সেক্ষেত্রে তারও শতাংশ নাম্বার হচ্ছে 90%। কিন্তু তার বয়স হচ্ছে বর্তমানে কত, 30 বছর। এক্ষেত্রে কার সিলেকশন হওয়ার চান্স বেশি থাকবে, যার এজ বেশি আছে। ব্যাপারটা বুঝা গেছে? অর্থাৎ তোমার এজের উপরও কিন্তু তোমার সিলেকশন হওয়ার চান্স থাকছে। এই ক্ষেত্রে আমি যে উদাহরণটা দিলাম, এই ক্ষেত্রে তুমি তখন কিন্তু সিলেকশন পাবে না, কারণ তোমার বয়স যেহেতু 25 বছর, আর একজন প্রার্থী যেহেতু তোমার থেকে বড়, সেম শতাংশ দুজনের নাম্বার পাওয়া সত্ত্বেও যার এজ বেশি হবে তাকে কিন্তু আগে প্রেফারেন্স দেওয়া হবে। এই ব্যাপারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। এর পরবর্তীতে আসে জেন্ডার এন্ড ক্যাটাগরি, অর্থাৎ তুমি কোন জেন্ডারের মধ্যে পড়ছো, অর্থাৎ তুমি মেল না তুমি ফিমেল না তুমি ট্রান্সজেন্ডার। এই জেন্ডারের মধ্যে তুমি যদি হয়ে থাকো সেক্ষেত্রে ডিপেন্ড করবে তোমার সিলেকশন হবে কি হবে না। তারপর তুমি কোন ক্যাটাগরিতে বিলং করছো, অর্থাৎ তুমি এসসি ক্যাটাগরি না এসটি ক্যাটাগরি না ওবিসি না পিডব্লিউবিডি না ইডব্লিউএস, তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটাও দেখা হবে। অর্থাৎ এই তিনখানা ফ্যাক্টর একসাথে কাজ করছে তোমার সিলেকশন হওয়ার পেছনে। যদি সবকটা একসাথে তোমার পক্ষে যায় তাহলে তোমার সিলেকশন হওয়ার চান্স কিন্তু একদম 100% থাকবে। এর মধ্যে যদি তোমার কিছু ম্যাচ না করে, যদি ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে তোমার সিলেকশন হওয়ার চান্স কিন্তু তখন কমতে থাকবে। ব্যাপারটা বোঝা গেছে? এবার চলো তোমাদের এই জেন্ডার অথবা কি হবে তোমাদের ক্যাটাগরির উপর সিলেকশন হওয়াটা নির্ভর করছে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যেখানে দেখো তুমি যদি ট্রান্স ওম্যান হয়ে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু সিলেকশন হওয়ার চান্স সবাই থেকে বেশি থাকবে। এরপর কে সুযোগ পাবে, এসটি ফিমেল, তারপর কে পাবে এসসি ট্রান্স ওমেন, তারপর এসসি ফিমেল, তারপর ওবিসি ট্রান্স ওমেন, তারপর ওবিসি ফিমেল, তারপর ইডব্লিউএস ট্রান্স ওমেন, ইডব্লিউএস ফিমেল, তারপর ইউআর ট্রান্স ওমেন এন্ড সবাইকার শেষে ইউআর ফিমেল কে কিন্তু প্রাধান্য দেওয়া হবে। সবাইকার প্রথমে কাকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, এসটি ট্রান্স ওমেন তারপর এসটি ফিমেল কে। এখানে সাপোজ তুমি একটা পোস্ট অফিসে আবেদন করেছো কোন একটা ডিভিশনে, সেখানে তুমি একজন ইউআর ক্যাটাগরি ক্যান্ডিডেট, ব্যাপারটা বুঝবে ভালো করে, এবং তুমি নাম্বার পাচ্ছ 90%, কিন্তু তোমার পোস্ট অফিস সেম এবং সে একজন হচ্ছে এসটি ট্রান্স ওমেন ক্যাটাগরি, সে কত নাম্বার পাচ্ছে 80%। এক্ষেত্রে কে আগে চাকরিটি পাবে না, যে ট্রান্স ওমেন সে কিন্তু আগে চাকরিটি পাবে। তুমি কিন্তু অর্থাৎ তুমি ইউআর ক্যাটাগরি হওয়া সত্ত্বে তুমি 90% নাম্বার পেয়েছো ট্রান্স ওমেন থেকে, তা সত্ত্বেও তুমি কিন্তু চাকরিটি পাবে না। প্রাধান্য কাকে দেওয়া হচ্ছে না, এসটি ট্রান্স ওমেন। এরপর কাকে দেওয়া হবে না, এসটি ফিমেল কে, তারপর ট্রান্স ওমেন এসসি, তারপর এসসি ফিমেল কে, এইরকম কিন্তু পরপর ভাবে প্রাধান্যগুলো দেওয়া হবে। তাহলে তোমার কম্পিটিশনটা কার সাথে হবে না, তোমার কম্পিটিশন হবে তোমারই সমতুল্য যে ইউআর ক্যাটাগরি আছে তার সাথে। তোমার কম্পিটিশন কিন্তু কোন রকম আদার ক্যাটাগরির সাথে হচ্ছে না। কিন্তু তুমি যদি নাম্বার দিক থেকে দেখতে চাও তখন কিন্তু যে কম নাম্বার পাচ্ছে কিন্তু সে যদি এই ক্যাটাগরির মধ্যে হয়ে থাকে সে কিন্তু তোমার থেকে আগে চান্স পাবে। ব্যাপারটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। একই রকম ভাবে যারা যারা মেল ক্যান্ডিডেট আছেও তাদের ক্ষেত্রেও কিন্তু একই রকম প্রসেস অ্যাপ্লাই হবে, অর্থাৎ এসটি ট্রান্স মেল কে আগে প্রাধান্য দেওয়া হবে, তারপর এসটি মেল, তারপর এসসি ট্রান্স মেল, তারপর এসসি মেল। এরপর কে থাকছে না, ওবিসি ট্রান্স মেল, ওবিসি মেল, ইডব্লিউএস ট্রান্স মেল, ইডব্লিউএস মেল, তারপর ইউআর ট্রান্স মেল, তারপর ইউআর মেল। এখানে একজন ইউআর ক্যাটাগরি যদি 95% থেকে 99% নাম্বার পায় কোনো একটা ডিভিশনে, হয়তো সাপোজ একটা ডিভিশনে কোনো একটা পার্টিকুলার পোস্ট অফিসের ক্ষেত্রে তোমরা যখন আবেদন করছো সেই ডিভিশনের, কোন ডিভিশনে বিভিন্ন রকম পোস্ট অফিস তোমরা দেখেছো, সেগুলো তোমাদের পেপার হিসেবে সাজাতে হয় এবিপিএম বিবিপিএম পোস্ট অনুযায়ী। সেরকম তোমরা কিন্তু কোনো একটা ডিভিশন ধরে এই এতগুলো প্রার্থী আবেদন করেছে, এর মধ্যে ইউআর ক্যাটাগরি পাচ্ছে 95 থেকে 99%, কিন্তু ট্রান্স মেল যে প্রার্থী আছে সে পাচ্ছে সাপোজ 80 থেকে 85 বা তার কম। এখানে যে ইউআর মেল ক্যাটাগরি আছে তার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু সব থেকে বেশি থাকবে কার, না যে এসটি ট্রান্স মেল ক্যাটাগরি আছে তার। তোমার থেকে অর্থাৎ তুমি 95 থেকে 99% নাম্বার পাওয়ার পরও তোমার থেকে হাইলি চান্স কার থাকবে না, যে এসটি ট্রান্স মেল ক্যান্ডিডেট আছে তার। অর্থাৎ সবাইকার প্রথমে প্রাধান্য কাকে দেওয়া হবে না, এই এসটি ট্রান্স মেল, এসটি মেল সহ এসসি, ওবিসি, ইডব্লিউএস এই ক্যাটাগরিগুলোকে। ব্যাপারটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এরপর আছে তোমাদের এই যে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 তোমাদের রেজাল্ট ডিক্লেয়ার ডেট কবে, এটা আমি তোমাদের আগেও বলেছি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার ডেটা কালেকশন করেও আমি তোমাদের দেখিয়েছিলাম যে তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট অর্থাৎ জানুয়ারি 2025 শিডিউল 1 অনলাইন জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের তোমাদের ফার্স্ট মেরিট লিস্ট কবে প্রকাশিত হতে পারে, 23 থেকে 24 মার্চ 2025 তোমাদের কিন্তু এই মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকছে। তার জন্যই সেই আপডেট অর্থাৎ তোমাদের যখনই মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তার আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকে আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তার জন্য এছাড়াও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করবে যে তোমরা কোন ডিভিশনে আবেদন করেছো, তোমার মাধ্যমিকে কত পার্সেন্টেজ মার্কস ছিল এবং তুমি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, এবং ফার্স্ট লিস্ট প্রকাশিত হওয়ার
ঠিক কিছুদিনের মধ্যে তোমাদের সেকেন্ড লিস্ট প্রকাশিত করা হবে, তার কিছুদিনের পর তোমাদের থার্ড লিস্ট প্রকাশিত করা হবে এবং এরপর তোমাদের ফোর্থ, ফিফথ, সিক্সথ করে তোমাদের মোট 6খানা মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং প্রতিটি মেরিট লিস্ট থেকে তোমাদের নাম্বারের যে ডিফারেন্স সেটা কিন্তু তোমাদের 1 থেকে 2% তোমরা কিন্তু হেরফের দেখতে পাবে প্রতিটি মেরিট লিস্টে। অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে তোমাদের যদি 90% কাট অফ ওঠে, সেক্ষেত্রে তোমরা সেকেন্ড মেরিট লিস্টে কিন্তু 88 থেকে 89% কাট অফ দেখতে পাবে। এইরকম করে করে তোমরা পরপর কিন্তু কাট অফ গুলো দেখবে কমছে লিস্ট অনুযায়ী। এবং কাট অফ রিগার্ডিং আমি আরো একটি ভিডিও আপলোড করেছি, যারা যারা ভিডিওটা দেখোনি অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওটা দেখতে পারো এবং আমি আই বাটনে তার লিঙ্কও দিয়ে দেবো। যদি তোমরা সেই ভিডিওটা দেখো কিভাবে তোমাদের কাট অফ গুলো তৈরি হয় সেই সম্পর্কেও তোমাদের একটা ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এবার আমি যে এসওপির নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছিল জিডিএস এর তরফ থেকে, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশন, ডিপার্টমেন্ট অফ পোস্ট, নিউ দিল্লির তরফ থেকে যে এসওপি নোটিশ প্রকাশিত করা হয়েছে সেটা আমি একবার ওপেন করে নিচ্ছি। এর ডিটেল ইনফরমেশন আমি তোমাদের আগে একটি ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম এবং তার মধ্যে কিছু কিছু পয়েন্ট কিন্তু স্কিপ করে গেছিলাম, সেটা আমি তোমাদের এবার বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। যার মধ্যে আমি তোমাদের আগেই বলেছিলাম যে এবারে যে ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ তোমরা যে ফর্মটা ফিল আপ করেছো সেই ফর্মটা তোমাদের যে ভেরিফিকেশন করা হয়, মেরিট লিস্ট প্রকাশিত করা হয় এবং তারপর তোমাদের আবার ভেরিফিকেশন করা হয়, এই যে প্রসেস গুলো থাকে এটা কিন্তু খুবই কম টাইমের মধ্যে বিপুল সংখ্যক স্টুডেন্টদের কিন্তু এই ভেরিফিকেশন গুলো করা হয়। যখন তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত করা হবে তখন তোমাদের কিন্তু একটি ফার্স্ট স্টেজ ভেরিফিকেশন করতে হবে, যেটা সম্পূর্ণ তোমাদের যে ডিভিশনাল হেড আছে সেই ডিভিশনাল হেডের কাছে গিয়ে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে, অর্থাৎ অরিজিনালের পাশাপাশি জেরক্স কপি তোমাদের নিয়ে গিয়ে তোমাদের একটি ভেরিফিকেশন করতে হবে এবং তোমাদের মেল বা এসএমএস এ একটি লিংক পাঠানো হবে, সেখানে তোমাদের কিন্তু তোমাদের ডকুমেন্টসও আপলোড করতে হবে এবার থেকে, যেটা আমি তোমাদের আগেই বলেছি। এবং পরবর্তীকালে তোমরা যে তথ্য দিয়ে আবেদন করেছিলে, অর্থাৎ তোমরা যে মাধ্যমিকের নাম্বারের উপর ভিত্তি করে আবেদন করেছিলে এবং সেই মাধ্যমিকের নাম্বারগুলো সঠিক কি ভুল, অর্থাৎ তুমি ফেক না একদম জেনুইন ক্যান্ডিডেট, সেটা তোমাদের এবার থেকে কিন্তু চেক করা হবে। কি হবে না, ডিজি লকারের মাধ্যমে। অর্থাৎ তুমি যে বোর্ড থেকে পাস করেছিলে, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে মাধ্যমিক পাস করেছো তারা ওয়েস্ট বেঙ্গলের যে বোর্ড আছে, বাংলা মিডিয়ামের যে বোর্ড আছে, তার যে তথ্যগুলো তোমরা যখন আপলোড করবে এবং ভেরিফিকেশন টাইম দেখাবে, মানে ফার্স্ট ক্লাস ভেরিফিকেশন টাইম দেখাবে, সেই তথ্যটা অরিজিনাল না অরিজিনাল নয় কি সেটা কিভাবে চেক করা হবে না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডিজি লকারের মাধ্যমে তোমাদের সেই রেজাল্টটা কিন্তু ভেরিফিকেশন করা হবে, সেটা অথেন্টিক না অথেন্টিক নয়। এর ফলে কি হবে, যারা বেশি বেশি নাম্বার দিয়ে আবেদন করে, অর্থাৎ যারা যারা ফেক ক্যান্ডিডেট, তাদেরকে কিন্তু প্রথমেই ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে, অর্থাৎ তাদের কিন্তু আর সুযোগ দেওয়া হবে না। এবং তারপরে যারা যারা কম নাম্বার অর্থাৎ কম পার্সেন্টেজ মার্কস পেয়েছে তাদের কিন্তু সুযোগ থাকবে এই জিডিএস 2025 শিডিউল 1 এর ক্ষেত্রে সুযোগ পাওয়ার। এই ব্যাপারটাও তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়েছে। এইরকম ভাবে তোমাদের কিন্তু 3 স্টেপ ভেরিফিকেশন এবার থেকে করা হচ্ছে, যেটা কিন্তু তোমাদের জন্য খুবই ভালো, যাতে কোনো রকম ফেক ক্যান্ডিডেট এখানে সুযোগ না পায়, তার জন্য কিন্তু এতবার করে ভেরিফিকেশন এবার থেকে করা হচ্ছে। এটাও কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন। এবং এর পরবর্তীতে আরো কিছু জিনিস আছে, যেমন প্রি এঙ্গেজমেন্ট একটা স্টেজ আছে, তারপর জয়নিং প্রসেস, পোস্ট এঙ্গেজমেন্ট, এগুলো তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে, যেখানে তোমাদের মেরিট লিস্টে নাম আসার 15 দিনের মধ্যে তোমাদের যে ডিভিশনাল হেড থাকবে তার কাছে ইনফর্ম করতে হবে, অর্থাৎ তাকে রিপোর্ট করতে হবে। যদি না করো সেক্ষেত্রে তোমাকে নন টার্ন আপ ঘোষণা করে দেওয়া হবে এবং পরবর্তীকালে তোমরা মেরিট লিস্টে নাম আসবে না। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। আর এইগুলো হচ্ছে তোমাদের যখন মেরিট লিস্টে নাম আসবে তার পরের প্রসেস। এবং তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেই ডকুমেন্ট ভেরিফিকেশন টাইম তোমাদের যে ডিভিশনাল হেড থাকবে সেই ডিভিশনাল হেডের কাছে ফিজিক্যালি হবে তোমাদের কিন্তু ডকুমেন্টস গুলো নিয়ে যেতে হবে। এবার আছে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যেখানে তোমাদের অবশ্যই অরিজিনালের পাশাপাশি 2 সেটস সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু নিয়ে যেতে হবে। সবাইকে প্রথমে কি লাগছে না, তুমি যেহেতু ক্লাস 10 এর মার্কসের উপর ডিপেন্ড করে এখানে আবেদন করছো এবং তার উপরে তোমাদের সিলেকশন হবে, তার জন্য তোমাদের ক্লাস 10 মার্কশিটের প্রয়োজন হবে। আইডেন্টি প্রুফ হিসেবে তোমরা আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্সের মধ্যে যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ কিন্তু তোমরা আইডেন্টি প্রুফ হিসেবে নিয়ে যেতে পারো। এখানে তোমাদের কিন্তু প্যান কার্ড বা আধার কার্ড ম্যান্ডেটরি নয়, যে কোনো একটি আইডি প্রুফ নিয়ে গেলেই তোমাদের কিন্তু হয়ে যাবে আইডেন্টি প্রুফটা। এরপর তোমরা যারা যারা কাস্টে বিলং করছো তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হবে। অর্থাৎ তুমি যদি এসসি অথবা এসটি অথবা ট্রান্সজেন্ডার হয়ে থাকো অথবা পিডব্লিউবিডি হয়ে থাকো অথবা ওবিসি হয়ে থাকো, তুমি যাই কাস্টে বিলং করো না কেন, তোমাদের কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেটটা বানিয়ে নিতে হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের টাইম নিয়ে যেতে হবে। অবশ্যই পিডব্লিউবিডি ইডব্লিউএস এর জন্য কিন্তু সেম প্রসেসই অ্যাপ্লাই হবে, অর্থাৎ সেম সেন্ট্রাল গভর্নমেন্টের যে ফরম্যাট আছে সেই ফরম্যাটেই তোমাদের সার্টিফিকেট গুলো কিন্তু নিয়ে যেতে হবে। আমি অলরেডি ট্রান্সজেন্ডার সার্টিফিকেটের ব্যাপারটাও বলে দিলাম। এরপর আছে ডেট অফ বার্থ প্রুফ। ডেট অফ বার্থ প্রুফের মধ্যে তোমাদের অবশ্যই ডিওবি সার্টিফিকেটের প্রয়োজন হবে। যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে
সেক্ষেত্রে তোমরা ক্লাস 10th এর অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10th এর সার্টিফিকেটও তোমরা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে ডকুমেন্ট হিসেবে নিয়ে যাবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের কিন্তু প্রয়োজন হবে অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই বলে যে বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেট লাগবে না, বেসিক কম্পিউটার নলেজ সার্টিফিকেট লাগবে না। তোমরা দেখতেই পাচ্ছ নোটিফিকেশনের মাধ্যমে বলে দিয়েছে বেসিক কম্পিউটারের উপর তোমাদের যোগ্য থাকতে হবে, অর্থাৎ কম্পিউটার তোমাদের চালাতে জানতে হবে। কারণ পরবর্তীকালে যেহেতু তোমাদের এই কম্পিউটার নিয়েই কাজ করতে হবে, তার জন্য তোমাদের কম্পিউটারকে চালাতে কিছু কাজ তোমাদের জেনে রাখতে হবে, কিন্তু সার্টিফিকেটের প্রয়োজন নেই। পরবর্তীকালে তোমরা যদি সিলেকশনও পাও, মেরিট লিস্ট যখন প্রকাশিত করা হবে, তারপর তোমরা যদি সিলেকশনও পেয়ে যাও, সেক্ষেত্রে তোমরা হাতে যেটুকু টাইম পাবে জয়েনিং করার আগে, সেটুকু টাইমের মধ্যে কম্পিউটার শিখে নিলেও হয়ে যাবে। অর্থাৎ কাজ করার জন্য তোমাদের এই নলেজটা প্রয়োজন আছে, অর্থাৎ কম্পিউটারের উপর নলেজটা প্রয়োজন আছে, কিন্তু আবেদন করা বা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিন্তু কোনো রকম বেসিক কম্পিউটার নলেজের উপর সার্টিফিকেটের প্রয়োজন নেই। আশা করি তোমাদের কাছে এই ব্যাপারটাও ক্লিয়ার করতে পেরেছি। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিভাবে সিলেকশন হবে সেই প্রতিটা প্রসেস আমি তোমাদের বললাম, কারা কারা প্রেফারেন্সে আগে সুযোগ পাবে আমি সেটা বললাম, এবং কিভাবে তোমাদের সেম নাম্বার পাওয়া সত্ত্বেও যার বয়স বেশি আছে তাকে অগ্রাধিকার দেওয়া হবে কাজের ক্ষেত্রে সেটা বললাম, কিভাবে ট্রান্সজেন্ডার মেন থেকে শুরু করে ট্রান্সজেন্ডার ওমেন থেকে শুরু করে কারা আগে চাকরি পাবে, মানে কাদের সিলেকশন আগে হবে, ইউআর ক্যাটাগরি না ট্রান্স বা আদার ক্যাটাগরিদের কাদের আগে সুযোগ হবে কাজ করার, কিভাবে তোমাদের সিলেকশন হচ্ছে, কি কি প্রসেস থাকছে সিলেকশনের হওয়ার পেছনে, যাবতীয় বিষয়ে তথ্য আমি তোমাদের কাছে আশা করি ক্লিয়ার করতে পেরেছি। এবং ফাইনালি তোমাদের যে এসওপি নোটিশ প্রকাশিত করা হয়েছিল তার মধ্যে যে সমস্ত পয়েন্টগুলো স্কিপ করে গেছিলাম সেগুলো আমি তোমাদের বিস্তারিত আলোচনা করে দিলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো যারা যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছো তাদের কিন্তু হাতে আর বেশি টাইম নেই, অর্থাৎ 23 থেকে 24 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত করা হয়ে যাবে, এবং তার আপডেট আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো। এবং যারা যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করবে তারা ক্লাস 10 এ কত পার্সেন্টেজ মার্কস পেয়েছো, কোন ডিভিশনে আবেদন করেছো এবং তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো। এবং যারা যারা কাট অফ রিগার্ডিং ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ওই ভিডিওটা দেখে নিতে পারো, আমি আই বাটনে তার লিংক দিয়ে দেবো। যদি তোমরা সেই কাট অফ রিলেটেড ভিডিওটা একবার দেখো সেক্ষেত্রে তোমাদের আরো জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে কাট অফ গুলো সার্কেল ওয়াইজ তৈরি হয় সেই বিষয়। আর আশা করো তোমাদের এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর যে টপিক ছিল সেটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। আর এরকমই রেগুলার ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, রেগুলার আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।